ম্যাপেল পাতা। আমি রিয়ানের ঘাড়ে মাথা ঠেকিয়ে চোখ বন্ধ করে শুয়ে আছি। রিয়ান এক হাত দিয়ে আমায় আগলে রেখেছে। আমি বেশ নিশ্চিন্তেই শুয়ে আছি। ঠিক তখনই গাড়িতে এক বিকট শব্দ হয় আর গাড়ি সাইডাক্তার ইলেকট্রিক পোলের সাথে গিয়ে বাড়ি খায়। সাথে সাথে গাড়ির হেডাক্তার ইট ভেঙে গিয়ে সাইলেন বাজা শুরু হয়ে যায়। গাড়িটি বেশ জোরে ধাক্কা খাওয়ায় আমি আর রিয়ান সামনে দিকে হেলে পড়ি। কিন্তু রিয়ান আমায় আগলে রাখায় আমি তেমন ব্যথা পাইনি। কিন্তু আমাকে ঠিক রাখতে গিয়ে রিয়ান সিটের এক কোণে মাথায় হালকা বাড়ি খায়। কিন্তু রিয়ান সেই সব তোপকোয়া না করে দ্রুত নিজে ও আমাকে গাড়ি থেকে বের করে। তারপর আমাকে একবার ভালোমতো দেখে নেয় কোথাও আমার লেগেছে কিনা। তখনই আমার চোখ যায় ডাক্তার রাইভার কাকার দিকে। আকস্মিক এমন একটি দুর্ঘটনা হওয়ায় সেও প্রস্তুত ছিল না। গাড়িটি সামাল দিতে ব্যর্থ হওয়ায় গাড়িটি গিয়ে ইলেকট্রিক পোলের সাথে বাড়ি খায় আর তিনি স্টিয়ারিং এর কোণে বাড়ি খায়, যার ফলে তার মাথার কোণে বেয়ে চুয়ে চুয়ে রক্ত পড়ছে। কিন্তু তাও সে কোনো মতে তা চেপে ধরে রেখে চোখ বন্ধ করে ব্যথাটা সহ্য করার চেষ্টা করছেন। তা দেখে আমি দ্রুত রিয়ানকে ফার্স্টেইডাক্তার বক্স আনতে বলি। রিয়ানও ইতিমধ্যে ডাক্তার রাইভার কাকার অবস্থাটা লক্ষ্য করেছে। রিয়ান এইবার দ্রুত গাড়ির পিছন থেকে ফার্স্টেইডাক্তার বক্স বের করে এনে আমায় দেয় এবং আমি তার চিকিৎসা শুরু করে দেই। রিয়ান এইবার পর্যবেক্ষণ করা শুরু করে এইসব হলো কিভাবে। তারপর সে লক্ষ্য করে গাড়ির টায়ার পাংচার হয়ে আছে। রিয়ান এইবার পিছনের দিকে এগিয়ে যায়। আর রাস্তার মাঝে একটি কাঠ পড়ে আছে যার মধ্যে অজস্র পেরেক ঠোকা। এইটা থেকে একটা জিনিস খুব ভালোভাবেই পরিষ্কার হচ্ছে যে কেউ গাড়িটির অ্যাক্সিডেন্ট করানোর জন্যই এমনটা করেছে। গাড়িটি সঠিক সময়ে সাইডাক্তার হয়ে গিয়েছিল বলে তেমন একটা ক্ষতি হয়নি। এমনটা না হলে হয়তো বা অনেক বড় কোনো দুর্ঘটনা হয়ে যেতে পারত। এইসব দেখে রিয়ানের চোখ দুটো লাল হয়ে ওঠে। পায়ের রক্ত মাথায় টগবগ করতে থাকে। কপালের রগটা ফুলে ওঠে। যদি সেই ব্যক্তিকে এখন সামনে পেত তাহলে হয়তো বা জিন্দাই তার সখানে টুকরো করে কুকুরদের খাইয়ে দিত। রিয়ান এইবার কোনো মতে নিজেকে সামলানোর চেষ্টা করে আর পকেট থেকে একটা ঔষধ বের করে মুখে দিয়ে নেয়। অতঃপর গাড়ির কাছে গিয়ে পানির বোতল নিয়ে পানি খেয়ে নেয়। তারপর কাকে যেন ফোন করে আরেকটি গাড়ির ব্যবস্থা করে আর দ্রুত সেটিকে আসতে বলে। রিয়ান একবার রিয়ানার দিকে তাকায়। সে খুব সুন্দর করে ডাক্তার রাইভার কাকার মাথার বেন্ডাক্তার জটা করে দিয়েছে আর কিছু ম্যাডাক্তার সিন লিখে দিয়েছে। আপাতত সে এখন সেই ডাক্তার রাইভার কাকার সাথে কুশল বিনিময় করতে ব্যস্ত। তাই রিয়ান এইবার একটু দূরে গিয়ে একজনকে ফোন দেয়। কথা শেষে রিয়ান ফিরার পথে একটা সিএনজি নিয়ে আসে আর তাতে ডাক্তার রাইভারটিকে বসিয়ে দিয়ে তার হাতে ৩,০০০ টাকা ধরিয়ে দেয়। আর বলে, আপনি বাসায় চলে যান। আর এই কিছু টাকা রাখেন, আপনার কাজে লাগবে। নিজের খেয়াল রেখেন আর ঔষধগুলো ঠিকমতো খেন। এই কথাটা শুনে ডাক্তার রাইভারটির চোখ ছলছল করে ওঠে। সে খুশি মনে আমার আর রিয়ানের জন্য দোয়া করে দিয়ে গেলেন এবং আশীর্বাদ করে গেলেন। রিয়ান এইবার আমার পাশে এসে দাঁড়িয়ে বলে, এমন এক দুর্ঘটনা ঘটে গেল, তোমার কি তাকে ভয় করছে? আমি রিয়ানের দিকে তাকিয়ে বলি, কিছুটা। আজ যদি আমার বা আপনার কিছু হয়ে যেত তখন? ভেবেই শরীরটা কেঁপে উঠছে। চিন্তা করো না, সব ঠিক আছে। আমি থাকতে তোমার কিছু হবে না। আই প্রমিস ডাক্তার ইউ দ্যাট। শান্ত চোখে রিয়ানের সাথে কথা বলতে গিয়ে আমার রিয়ানের কপালের দিকে দিকে চোখ যায়। ডাক্তার সাইডাক্তার কিছুটা নীলচে হয়ে ফুলে উঠেছে।
তা দেখে আমি দ্রুত অ্যান্টিসেপটিক বের করে রিয়ানের কপালে আলতো করে লাগিয়ে দিতে থাকি। কিছুক্ষণের মধ্যেই অন্য গাড়ি চলে আসে আর আমরা সেটিতে উঠে রওনা দেই বাসার উদ্দেশ্যে। বাসায় এসেছি প্রায় ঘন্টা খানিক আগে। ঘরে প্রবেশ করতে না করতেই রিঙ্কি আর আরিশা ঝাঁপিয়ে পড়ে দেরি হওয়ার কারণ জানার জন্য। অতঃপর সব শোনার পর সকলের মধ্যে যেন এক আতঙ্ক সৃষ্টি হয়ে যায়। আমাদের দুইজনকে উল্টিয়ে পাল্টিয়ে দেখতে শুধু যাচাই বাছাই করার পর যখন তারা নিশ্চিত হলো আমরা দুইজন ঠিক আছি তখন গিয়ে তারা এক স্বস্তির নিঃশ্বাস নিল। তারপর আমাদের ফ্রেশ হতে পাঠিয়ে দেয় আর রিঙ্কির আম্মু আরিশার হাতে গরম 2 গ্লাস দুধ আমাদের জন্য পাঠিয়ে দেয়। ফ্রেশ হয়ে এসে দুধটুকু খেয়ে আমি আর রিয়ান ক্লান্ত শরীর নিয়ে শুয়ে পড়ি। বেশ কিছুক্ষণ পার হতেই রিঙ্কি আর আরিশা এসে হাজির হয় ডাক্তার দিতে। অতঃপর সকলেই মিলে ডাক্তার আসর জমিয়ে দেই। রাতের খাবার শেষে আমি আর রিয়ান ছাদে একটু হাঁটতে যাই। আকাশে আজ অজস্র তারার মেলা। মেঘগুলো ছুটে চলেছে ধীর গতিতে। শা শা শব্দ করে বয়ে চলেছে বাতাস। গাছের পাতারাও মচমচ শব্দ করে দোল খাচ্ছে বাতাসের স্রোতের সাথে। একদম মনোরম পরিবেশ। শুধুমাত্র একটি জিনিসের কমতি, আর তা হল চাঁদ মামারটি। তার দেখা মিলছে না প্রায় বেশ কিছুদিন ধরে। হয়তো রাগ করে কোনো এক কোণে ঘাপটি মেরে বসে আছে। ছাদের এক কিনারে একটি দোলনা রাখা আছে। আমার কোলে রিয়ানের মাথা। আমি তার চুলগুলো আলতো হাতে টেনে দিচ্ছি। রিয়ান একদৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। হুট করেই আমি বলে উঠি, আজ না আপনার কণ্ঠে গান শুনতে ডাক্তার ইচ্ছে করছে। প্লিজ শুনান না একটা গান। রিয়ান কিছুটা অপ্রস্তুত সুরে বলে, এখনই? হ্যাঁ, প্লিজ মানা করবেন না। প্লিজ রিয়ান। কিউট একটা চেহারা করে। রিয়ান আর আমার মুখের পানে তাকিয়ে মানা করতে পারল না। বাধ্য হয়ে সে গানের সুর ধরল। সে কি জানে আজও তুই কথা বলিস আমার সাথে মনে মনে প্রতিদিন, বেরঙিন। সে কি তোর কথা ভাবে আমার মতন করে? তোর চিঠি কি সে পড়ে? এক মনে মাঝরাতে? একটু মুচকি হেসে তার কাছে চলে যাওয়া সে তো যাওয়া নয়, দেখা হবে স্মৃতির গভীরে। সে কি জানে অভিমানে তোকে হাসাতে? সে কি পারে বুকে ধরে তোকে ভোলাতে? তোর প্রিয় গান কে গেয়ে শোনাবে? বল আমার থেকে কে তোকে ভালো জানে? বাকিটা নিজ দায়িত্বে শুনে নিবেন। আমার খুব পছন্দের একটি গান। আরিশা আর রিঙ্কি এতক্ষণ ধরে রিয়ানার রুম সাজাচ্ছিল। কিছুক্ষণ আগেই রুম সাজিয়ে নিজের রুমে এসে স্বস্তির নিঃশ্বাস নেয়। ঠিক তখনই আরিশার ফোনটা বেজে ওঠে। আরিশা ফোন তুলতেই ওপাশ হতে একজন মিষ্টি কণ্ঠে বলে ওঠে, আমার বউটা কি করছে? আরিশার আর বুঝতে দেরি নেই এইটা ডাক্তার সিয়াম। আরিশা এভাবেই ক্লান্ত তার উপর এমন প্রশ্নে কিছুটা চটে যায় সে। তারপর দাঁতে দাঁত চেপে বলে, তাল গাছে না অনেক সুন্দর নারিকেল হয়েছে তাই সেই গাছে উঠেছি নারিকেলগুলো পারতে। সিয়াম এইবার হেসে বলে, তাল গাছে নারিকেল? লাইক সিরিয়াসলি আরু? ওই মিয়া হাসবেন না তো। এইভাবে মেজাজ গরম আছে। আচ্ছা আচ্ছা বুঝলাম। আচ্ছা শুনো, আমি কিছুদিনের জন্য নিউ ইয়র্ক যাচ্ছি। কেন? ম্যাডাক্তার ক্যালের কিছু কাজে। কবে যাচ্ছেন? কালকে রাতে ফ্লাইট। তো কালকে যাওয়ার আগে তোমার সাথে দেখা করে যেতে চাই। করবে দেখা কালকে? এইটা আবার জিজ্ঞেস করতে হয়। অবশ্যই আসব। রিঙ্কি বেকনিতে দাঁড়িয়ে কানে ইয়ারফোন গুজে মনের সুখে কফি খাচ্ছে আর ফাটা গলায় গান গাইছে।
স্ট্যাটাস আমার সিঙ্গেল দেখে প্রেমের ছডাক্তার। হায়রে কি যে করি, হায়রে কি যে করি, আমি ডাক্তার নাকাটা পড়ি। তখনই রিঙ্কির ফোন বেজে ওঠে। রিঙ্কি মোবাইল স্ক্রিনে অচেনা নাম্বার দেখে বলে, আমার সিঙ্গেল স্ট্যাটাসওয়ালা গান শুনে আমার কেউ লাইন মারতে ফোন দিল নাকি? এই বলতে বলতে ফোন ও রিসিভ করে নেয়। তারপর বলে, আসসালামু আলাইকুম। আপনি কে? কোথা থেকে বলছেন? কেন ফোন করেছেন? কোনো কাজে ফোন দিয়েছেন? কাকে চাচ্ছেন? এক নাগারে বলে দম নেয়। আরে মিস বকবক, স্টপ ইউর বকবক। একটা মানুষ যে ঠিক এতটা বকবক করতে তা তোমাকে না দেখলে জানতাম এই না। কে বলছেন? লন্ডাক্তার থেকে আসা ওই ঈশান দা ব্রিটিশ বান্দর। সন্দেহভরা কণ্ঠে, আনফর্চুনেটলি ইয়েস। এত রাতে ফোন দিয়েছ কেন? আমার সিঙ্গেল স্ট্যাটাসওয়ালা গান শুনে দিয়েছ নিশ্চয়ই। মানে? অবাক হয়ে, থাক বুঝা লাগবে না। এমনই তোমার ঘিলু কম, তুমি বুঝতা না। হোয়াট ইজ ঘিলু? ঘিলু মিন্স মগজ। মানে তোমার ব্রিটিশ স্টাইলে ব্রেইন যাকে বলে। ভেংচি কেটে। এলিয়েন একটা। বিড়বিড় করে। কেন ফোন করেছেন তা বলেন? কালকে বিকালে একটু বের হব, তোমাকে আমার সাথে বের হতে হবে। হ্যাঁ ভাই ঠেকা। আপনার সাথে আমি কোনো দুঃখে মরতে যাব? মরতে বলিনি, আমার সাথে বের হতে বলেছি। আর তুমি ভুলে যাচ্ছ, তুমি প্রমিস করেছ যে আমায় ঢাকা শহর ঘুরাবে। কবে বলেছিলাম? আদৌ কি এমন কোনো কথা বলেছিলাম? আমার তো মনে পড়ছে না। তোমার টিকটকগুলো কিন্তু এখনো আমার কাছে, আর আমি কিন্তু সেইগুলো দেইনি। তো এখন যদি আমি সেগুলো ডাক্তার লিড করে দেই তাহলে তোমার এত সুন্দর সুন্দর টিকটকগুলার কি হবে? এই না, মনে পড়েছে। একটু মজা করছিলাম আর কি। হে। কালকে কখন বের হতে হবে বলেন? আমি এক পায়ে রাজি। গুড আফটার টুমোরো শার্প 4 o'clock। গোট ইট। হুহ। শালা ব্রিটিশ বান্দর, আমাকে ব্ল্যাকমেইল করস? তোর উপর টিকটিকি পায়খানা করুক, তেলাপোকা ডাক্তার পারুক, পিঁপড়া তোকে খোঁচা মেরে মেরে বর্তা বানাক, হাতি তোকে উস্টা দিয়ে উগান ডাক্তার পাঠাক, তোর জীবনেও ভালো হয়তো না। এইটা আমার মতো নিরীহ সিঙ্গেল কিউট ইনোসেন্ট মাসুম বাচ্চা মেয়ের অভিশাপ। মনে ছাদে প্রায় অনেকক্ষণ সময় কাটানোর পর আমরা দুইজন নিচে নেমে আসি। নিচে রুমে ঢুকতে যাব তখন দেখি দরজা বন্ধ, আর দরজার উপর একটা লাল কাগজ লাগানো। আমি সেটি হাতে নিয়ে পড়া শুরু করি। আমাদের পক্ষ থেকে ছোট একটি সারপ্রাইজ তোর আর ভাইয়ার জন্য। আশা করি ভালো লাগবে। ইতি, আরিশা অ্যান্ড ডাক্তার রিঙ্কি। কথাটা আমি ঠিকমতো বুঝতে পারলাম না। কিছুক্ষণ অবাক চোখে চিঠিটির দিকে তাকিয়ে রইলাম। তখন পাশ থেকে রিয়ান বলে ওঠে, মনে হচ্ছে যে আমার শালিকারা কিছু একটা সারপ্রাইজ প্ল্যান করেছেন। তাই তো মনে হচ্ছে। তাহলে রুমে চল, দেখা যাক কি সারপ্রাইজ প্ল্যান করেছে ওরা আমাদের জন্য। হুহ। অতঃপর আমি দরজা ঠেলে খুলে ভিতরে প্রবেশ করি। আমি পিছু পিছু ভিতরে চলে আসে। রুমে ভিতরে এসে আমি যা দেখি তাতে হা হয়ে থাকি। পুরো রুম সাদা আর গোলাপি রঙের ছোট ছোট ফেরি লাইট, মরিচ বাতি দিয়ে সাজানো। ফ্লোরে কাঠগোলাপ আর বেলি ফুলের পাপড়ি ছড়িয়ে রাখানো হয়েছে। রুমটা ইতিমধ্যে ফুলের ঘ্রাণে মো করছে। রুমের মধ্যে থাকা টি টেবিলে একটা ছোট কেক রাখার সাথে কোকের বোতল।
রুমের এক কিনারে সাউন্ড ডাক্তার বক্স রাখা। সব কিছু মিলিয়ে এক আবেগময় পূর্ণ পরিবেশ সৃষ্টি করছে। হুট করেই দরজাটা বিকট শব্দ করে বন্ধ হয়ে যায়। দরজার এমন বিকট শব্দে আমি আর রিয়ান চমকে উঠি। পিছনে ফিরে দেখি দরজাটা বন্ধ। আর দরজার ওপাশ হতে আরিশা বলে উঠে, আজকের জন্য এই দরজাটি বন্ধ করা হলো। সকাল ব্যতীত এই দরজাটি আজ আর খোলা হবে না, ধন্যবাদ। তখন রিঙ্কি পাশ থেকে বলে, তোদের এমন অবস্থা দেখে এক গান মনে পড়ছে রে। হাম তুম এক কামরে বাঁধো ওর চাবি খো যায়। তো রিয়ানু বেবি ইজ বাঁধ কামরে কা আচ্ছা ইস্তেমাল কারনা হ্যাঁ। আরিশাও তাল মিলিয়ে বলে, আমাদেরকে খালামনি ডাক্তার কার জন্য কাউকে কিন্তু খুব দরকার। তো যত তাড়াতাড়ি পারিস আমাদের সেই ডাক্তার কার জন্য একটা মানুষকে নিয়ে আসিস। তখন রিঙ্কি আরিশার পেটে কুনোই দিয়ে গুথা দিয়ে বলে, খালামনি বলা মানুষটা তো তখনই আসবো যখন তুই কাবাব ম্যায় হাডাক্তার ডাক্তার হওয়ায় অফ করবি। এখন চল এইখান থেকে, এদের টাইম স্পেন্ড ডাক্তার করতে দে। আরিশা এক ভেঙচি কেটে বলে, হুহ, বাই গাইস এনজয় ইউর নাইট আই মিন সারপ্রাইজ। হে হে। এই বলে দুইজনে এক দৌড়ে নিজ রুমে চলে আসে। রিয়ানা বেচারি আর কি বলবে, সে তো দুইজনের কথা শুনে লজ্জায় শেষ। দুইজনের কথায় আমি লজ্জায় মরে যাচ্ছি। মনে হচ্ছে যেন মাটি ফাঁক করে তার ভিতরে ঢুকে পড়ি। রিয়ানের দিকেও তাকাতে পারছি না লজ্জায়। তাও কোনো মতে সাহস জুগিয়ে রিয়ানের দিকে আর চোখে তাকাই। সে এখনো নীরব দাঁড়িয়ে আছে। মুখ ভঙ্গিতে তেমন পরিবর্তন না হলে তাকে কিছুটা অপ্রস্তুতি লাগছে। মনে হচ্ছে যে সেও বোধহয় এক দ্বিধায় পড়ে গিয়েছে। তখনই হুট করে সাউন্ড ডাক্তার বক্সটি বেজে উঠে আর আরমান মালিকের জাব তাক গানটি বেজে উঠে। হঠাৎ করে গান বেজে উঠায় আমি চমকে উঠি আর রিয়ানের গা ঘেঁষে দাঁড়িয়ে পড়ি। রিয়ান এইবার আমার দিকে তাকায়। আমি রিয়ানের দিকে তাকাতেই আমাদের দুইজনের চোখাচোখি হয়ে যায়। রিয়ান আমার দিকে তাকিয়ে মুচকি হেসে বলে, গান শুনে ভয় করছে নাকি আমার থেকে? যদি আমার থেকে ভয় করে থাকে তাহলে তো দেখছি তুমি সেই ভয়ের কাছেই ছুটে আসছ। আমি কিছুটা অপ্রস্তুত সুরে বলি, না মানে, থাক বলতে হবে না, আমি শুধু মজা করছিলাম। বাই দা ওয়ে আমার শালিকারা কিন্তু অনেক সুন্দর করেই রুমটা সাজিয়েছে। হুম। লজ্জা মাখা কণ্ঠে, তারা যখন এত কষ্ট করেছে তাহলে তাদের কষ্টটা সার্থক করা হোক। কেকটা কেটে আর একটা কাপল ডাক্তার এন্সের মাধ্যমে। কি বল? আমি মুচকি হেসে সম্মতি জানাই। তারপর রিয়ানের পিছে পিছে যাই। দুইজন মিলে কেকটা কাটি। রিয়ান আমাকে খাইয়ে দেয় আর আমিও তাকে খাইয়ে দেই। অতঃপর রিয়ান আমার সামনে তার হাতটা এগিয়ে দিয়ে বলে, মে আই। আমি মুচকি হেসে তার হাতের উপর হাত রাখি। তারপর রুমের মাঝে এসে দাঁড়াই। রিয়ান তার এক হাত আমার কোমরে রাখে, আরেক হাত আমার হাতের ভাঁজে। আমি আমার আরেক হাত তার কাঁধে। গানের সাথে তাল মিলিয়ে আমরা নাচতে শুরু করি। আমি রিয়ানের দিকে তাকিয়ে আছি আর রিয়ান আমার দিকে। দুজনই ঘোর লাগা দৃষ্টিতে তাকিয়ে আছি। রিয়ান এইবার আমাকে ঘুরিয়ে তার বুকের সাথে আমার পিঠ ঠেকিয়ে দেয়। আবার আমাকে ঘুরিয়ে নিচের সামনে নিয়ে আসে। এইভাবে নাচের তালে তালে কখন আমরা একদম কাছে এসে পড়ি বুঝতে পারি না। রিয়ান এইবার আমাকে তার একদম কাছে টেনে নেয়। আলতোভাবে আমার কপালে ঠোঁট ছুঁয়ে দিয়ে বলে, তোমার যখন সম্মতি হবে ঠিক তখনই সব হবে, এর আগে কিছু নয়। আমি চাই না তোমার ইচ্ছের বিরুদ্ধে কিছু করতে।
আমার কাছে তুমি আছো এইটা আমার জন্য যথেষ্ট। মুচকি হেসে আমি এইবার ছলছল চোখে তার দিকে তাকিয়ে থাকি। রিয়ান আমায় ছেড়ে দিতে নিলে আমি তাকে আঁকড়ে ধরি। তারপর কিছু না বলে তার ওষ্ঠদ্বয়ে নিজের ওষ্ঠ দুটো মিলিয়ে দেই। বেশ কিছুক্ষণ সরে এসে তার বুকে মাথা রেখে বলি, আমি আপনারই রিয়ান। আপনাকে আমার কাছে আসতে অনুমতি নিতে হবে না। আপনাকে ভালোবাসি রিয়ান, খুব ভালোবাসি। চোখ বন্ধ করে রিয়ান এইবার মুচকি হেসে আমায় জড়িয়ে ধরে। সকাল 8:31। আকাশে হালকা মেঘ জমে আছে আর তার পিছেই সূর্য মামা বসে বসে ঝিমুচ্ছে। মাঝে মধ্যে মেঘ দুষ্টুমির ছলে সরে যাচ্ছে আর সূর্য মামার ঝিমুনিতে ব্যাঘাত ঘটছে। শা শা শব্দ করে বাতাস বয়ে চলে। যান্ত্রিক শহরটি ধীরে ধীরে তার প্রাণ ফিরে পাচ্ছে। পাখিরা আকাশে ছুটোছুটি করে চলেছে। মাঝে মধ্যে দুই একজোড়া পাখি বারান্দায় এসে বসে গুনগুন করছে। আমি আয়নার সামনে চুলগুলো মুছছি, তখনই বারান্দায় থাকা একজোড়া চড়ুই পাখির দিকে নজর যায়। দুজনই খুনসুটিতে মেতে উঠেছে। আবার একটু পর ভাব করে একসাথেই উড়ে চলে যায়। তা দেখে আমি মুচকি হেসে আয়নার মধ্যে দিয়ে রিয়ানের দিকে তাকাই। রিয়ান চ্যাপ্টা হয়ে শুয়ে আছে। গায়ে তার চাদর জড়ানো। উপরে দিয়ে তার উদম পিঠটা দেখা যাচ্ছে। তা দেখে আমার কালকের রাতের কথা মনে পড়ে যায়। সাথে সাথে আমার গাল দুটো লাল হয়ে ওঠে। আয়নায় নিজের তাকাতেও যেন লজ্জা লাগছিল। হঠাৎ আমার মনের মধ্যে শয়তানি বুদ্ধি এসে হানা বনে। আমি পা টিপে টিপে রিয়ানের কাছে যাই, তারপর তার সামনে গিয়ে চুলটা ঝাড়া দিতে থাকি। চুলের পানিগুলো পানির ঝাপটায় পরিণত হয়ে রিয়ানের মুখের উপর গিয়ে পড়ে। এইটা করার মূল উদ্দেশ্য রিয়ানকে বিরক্ত করার। কিন্তু অবাক করা বিষয় হল, যেখানে রিয়ানের এক বিরক্তিকর ভাব প্রকাশ করা, সেখানে রিয়ান তার বদলে মুচকি এক হাসি হাসছে। তা দেখে রীতিমতো আমি অবাকই হই। তখনই রিয়ান আমার হাত ধরে আমায় তার বুকের উপর ফেলে চোখ খুলে বলে, এমন এক সকালের আশা যে বহুত আগে থেকেই আমি করে রেখেছিলাম রিউ পাখি। অবশেষে আজকে গিয়ে এমন একটি সকাল আমি পেলাম। আজ মনে হচ্ছে আমি আমার জীবনের সকল প্রাপ্তি পেয়ে গিয়েছি। থ্যাঙ্কস টু ইউ। আমি শুধু মুচকি হাসি দেই। আজ রিয়ানকে জামাই বাজার করতে হবে, যার জন্য সে সকল প্রস্তুতি নিয়ে চলে গিয়েছে বাজারে। প্রায় ঘন্টা খানেক বাদে সে 2 ব্যাগ ভরে বাজার করে এনেছে। এক ব্যাগে হরেক রকমের মাছ তো আরেক ব্যাগে নানান রকমের সবজি। এত বাজার দেখে সকলেই প্রায় বিস্ময়কর চোখে রিয়ানের দিকে তাকিয়েছিল। অবশেষে সব পেরিয়ে আন্টিরা লেগে পড়ে রান্নার কাজে। এইদিকে রিঙ্কি আর আরিশা পিছে লেগে পড়ে আমার দুষ্টুমি আর খুনসুটিতে পার করে ফেলি কয়েক ঘন্টা। দুপুরের খাবার শেষে আমি আর রিয়ান রুমে চলে যাই, আরিশা আর রিঙ্কি চলে যায় বাইরে। রিকশার মধ্যে ঈশান আর রিঙ্কি বসে আছে। রিঙ্কি মূলত ঈশানকে বিভিন্ন জায়গা ঘুরিয়ে দেখাচ্ছে। রিঙ্কি হুট করে বলে ওঠে, ওই ব্রিটিশ বান্দর, বলুন চলেন আজকে আপনাকে এইখানকার বেস্ট ফুচকা খাওয়াবা। হোয়াট ইজ পুচকা? কৌতূহলী চোখে। আরে ভাই, উইটা পুচকা না ফুচকা। আপনি তো দেখি পুরো ফুচকা জাতিকেই অপমান করে দিল ন। এর জন্য আপনাকে এক বস্তা শাস্তি দেওয়া উচিত। কঠোর হতে কঠোর শাস্তি। কি এমন জিনিস এইটা যে নাম বিকৃতি, এর জন্য আমাকে শাস্তি পেতে হবে? খেলেই বুঝবেন। এই মামা সাইডাক্তার উইখানে রিকশা থামিয়েন তো। রিকশা এসে থামে এক ফুচকার দোকানের সামনে। রিঙ্কি রিকশা থেকে নেমে 3 প্লেট ফুচকা ওর ডাক্তার করে।
কিছুক্ষণ বাদেই 3 ফুচকা নিয়ে এসে একটা ঈশানকে দেয়, আরেকটা রিকশাওয়ালা মামাকে। ফুচকার প্লেট দিয়ে রিঙ্কি বলে, মামা আমরা যখন খাবো আপনিও খান। খিদা কিন্তু সবার এই লাগে। রিকশাওয়ালা মামাটা এইবার ছলছল চোখে রিঙ্কির দিকে তাকায়। বুঝাই যাচ্ছে যে আগে কেউ হয়তো বা তার জন্য এমনটা করেনি। রিঙ্কি এইবার ঈশানের দিকে তাকিয়ে বলে, খেয়ে দেখেন, অনেক মজা, ইয়াম ইয়াম, একবার খাইলে বারবার খাইতে চাইবেন। ঈশান এইবার উৎসুকের নিয়ে এক পিস ফুচকা মুখে দেয়। সাথে সাথে তার চেহারাটা বিকৃতি ধারণ করে। তারপর বলে, এইটা এমন কেন? এত ঝাল আর টক, কেমন যেন লাগছে। ইয়াক, এইটা মানুষ কিভাবে খায়? আপনাকে না কচু গাছের সাথে ফাঁসি দেওয়ার দরকার। ফুচকার বদনাম করেন। ওই মিয়া আর কয়েকবার খান, দেখবেন ঠিক লাগবে। ঈশান কিছু না বলে আরও কয়েকবার খায়। কিন্তু এইবার ঝালে ওর অবস্থা খারাপ হয়ে যায়। মুখ একদম লাল হয়ে যায়। সে রিকশা থেকে নেমে লাফায় শুরু করে। তা দেখে রিঙ্কি হাসতে হাসতে বলে, নাও ইউ আর লুকিং লাইক এ লাল বান্দর। হে হে। ঈশান এইবার দৌড়ে এক দোকানে গিয়ে পানি কিনে আনে আর গটগট করে খেয়ে। এখনো যেন ওর কান দিয়ে ধুয়ো বের হচ্ছে আর রিঙ্কি তা দেখে হাসতে থাকে। দেখতে দেখতে 1 মাস কেটে যায়। রিয়ান আর আমি এখন একাই রিয়ানের ফ্ল্যাটেই থাকি। সকলেই ফিরে গিয়েছে তাদের গন্তব্যে। আমি আর রিয়াম একসাথেই ম্যাডাক্তার ক্যালে যাওয়া আসা করি। রিয়ান আমার মাত্রাতিরিক্ত পরিমাণে খেয়াল রাখে। কোনো কিছুতে কোনো কমিতি থাকতে দেয় না। এমনকি সে আমার পড়ালেখা নিয়েও বেশ সিরিয়াস। প্রতিদিন বাসায় এসে আমাকে বিভিন্ন জিনিস বুঝিয়ে দেয়। আমাকে যে সে অনেক ভালোবাসে তার প্রতি কোনো সন্দেহ নেই। কিন্তু মাঝে মধ্যে এই রিয়ানকে আমার ডাক্তার অচেনা লাগে। হুট করেই এত রেগে যায় যেন সবকিছু শেষ করে দিবে। খানিকটা হিংস্র হয়ে উঠে সে। বেশিরভাগ যখন আসে আমার কথাটা। আমার দিকে কেউ বাজে দৃষ্টিতে তাকালেই তার অবস্থা নাজেহাল করে দেয় সে। এই তো কয়েকদিন আগের কথা, রিয়ানের সাথে শপিং করতে গিয়েছিলাম। তখন একটা লোক আমায় ইচ্ছে করে ধাক্কা দিয়েছিল বলে রিয়ান তাকে সকলের সামনে তাকে এবড়োথেবড়ো ভাবে পিটায়। প্রায় জান দিয়ে নিবে এমন অবস্থা। খুব কষ্টে তাকে সেখান থেকে নিয়ে এসেছিলাম। সে যে কতটা হিংস্র হয়ে উঠেছিল তা শুধু আমিই জানি। সেই দিন প্রথম আমার রিয়ানের থেকে ভয় লেগেছিল। মাঝে মধ্যে রিয়ানের কাছ থেকে অতি এক পরিচিত ঘ্রাণ পাই। কিন্তু প্রতিবারই শনাক্ত করতে ব্যর্থ হই। কেন যেন মনে হয় ঘ্রাণটি আমার খুব চেনা। কিন্তু সেই চেনা ঘ্রাণটি আর আসলে শনাক্ত রূপে চেনা হয় না। রিয়ান মাঝে মধ্যে বেশ অদ্ভুত আচরণ করে। অদ্ভুত বলতে পাগলামো করে। আমার সামান্য হাত কাটাতেও সে এমন রিয়েক্ট করে যেন কি নাকি হয়ে গিয়েছে। অনেক সময় তো নিজেকেই আঘাত করে বসে এই বলে যে, তোমার প্রত্যেকটা আঘাতও আমার হতে হবে। আমি তখন শুধু নির্বাক হয়ে তার দিকে তাকিয়ে থাকি। অনেক সময় ভাবি, ঠিক কতটা ভালোবাসতে পারলে মানুষ এমন করতে পারে? কিন্তু প্রত্যুত্তরে শুধু রিয়ানের নামটি এই আসে। আজ আমি ম্যাডাক্তার ক্যাল যাইনি। কিছু অ্যাসাইনমেন্ট বাকি ছিল যার জন্য বাসায় বসেই তা শেষ করার উদ্যোগ নেই। তাই রিয়ান সকাল সকালই চলে যায় ম্যাডাক্তার ক্যালের উদ্দেশ্যে। অ্যাসাইনমেন্ট করতে গিয়ে দেখি আমি আমার একটা বই আমার বাসায় রেখে এসেছি। সেই বইটির এতদিন দরকার না পড়ায় জিনিসটি চোখে পড়েনি। তাই বাধ্য হয় বাসায় যাব বলে ঠিক করি। কিন্তু বিপত্তি ঘটে তখন যখন নিজের বাসার চাবিটি খুঁজে উঠতে ব্যর্থ হই।
হুট করেই মনে পড়ে যায় যে আমি ওই বাসার চাবিটি ওই বাসায় রেখে এসেছি। মন খারাপ করে বসতেই আমার মনে পড়ে যে রিয়ানের কাছে তো আমার বাসার ডাক্তার প্লিকেট চাবি আছে। ভেবেই মনটা খুশিতে নেচে ওঠে। আমি দ্রুত হাতে সেই চাবিটি খুঁজতে থাকি। একসময় পেয়েও যাই। চাবিতে আমার ফ্ল্যাট নাম্বার 506 লেখা ছিল বিধায় খুঁজতে তেমন বেগ পেতে হয়নি। কিন্তু অবাক করার বিষয় হল যে আমি বাসার 2টা চাবি পাই। মনের মধ্যে একটা প্রশ্ন জাগ্রত হতে থাকে যে রিয়ানের কাছে আমার বাসার 2টো চাবি কিভাবে আসলো। তখনই নজর যায় আমার কিনারে পড়ে থাকা একটির চাবির দিকে। আমি চাবিটি হাতে নিয়ে দেখি তাতে 505 লেখা। যা দেখে আমি রীতিমতো অবাকের শেষ পর্যায়ে চলে যাই। আবার মনের মধ্যে একটি প্রশ্ন এসে উকি মারে যে আমার পাশের ফ্ল্যাটের চাবি রিয়ানের কাছে কেন? সে কি সেখানে থাকত? যদি থাকত তাহলে জানতাম না কেন? এমন হাজারো প্রশ্ন আমার মাথায় এসে ভিড় জমায়। তখনই ভাবলাম হয়তো রিয়ান আমার জন্য কোনো সারপ্রাইজ প্ল্যান করছে। তাই আমি উৎসুক ভাব নিয়ে পরিকল্পনা করি যে রিয়ানের সারপ্রাইজ দেওয়ার আগেই আমি সেটি দেখব। যে ভাবা সেই কাজ। রেডাক্তার হয়ে বেরিয়ে পড়ি 505 নম্বর ফ্ল্যাটের সারপ্রাইজ নামক রহস্যটি উদ্ঘাটনের উদ্দেশ্যে। 505 নম্বর ফ্ল্যাটের সামনে দাঁড়িয়ে আছি। মনের মধ্যে এক অজানা ভয় কাজ করছে। বুকের বা পাশটাও বারবার ধুকধুক করে উঠছে। হুট করেই এমন কেন হচ্ছে কিছুতেই বুঝে উঠতে পারছিলাম না। কিন্তু আমি এইসব উপেক্ষা করে উৎসুক চোখে দরজার লকের মধ্যে চাবিটা ঘুরাই, সাথে সাথে ঘ্যাচ করে দরজাটা খুলে যায়। আমি এইবার ভিতরের দিকে অগ্রসর হই। ভিতরটা বেশ অন্ধকার। সকল জানালায় কালো পর্দা জড়ানো, এমনকি বারান্দার দরজায়ও, যার ফলস্বরূপ বাইরের তীক্ষ্ণ রশ্মি ঘরের মধ্যে প্রবেশ করতে পারছে না। নাকে কেমন এক আবছা গন্ধ আসছে। আমি এইবার জানালার কাছে গিয়ে পর্দাগুলো মেলে দেই। সাথে সাথে পুরো ঘরের কোণে কোণে তীক্ষ্ণ রশ্মিগুলো ছড়িয়ে ছিটিয়ে পড়ে। আমি এইবার চারদিকটা পর্যবেক্ষণ করতে থাকি, আর যা দেখি তাতে আমি অবাকের শেষ পর্যায়ে পৌঁছে যাই। ডাক্তার ইনিং এর পুরো কালো দেয়াল জুড়ে শুধু আমারই ছবি। এমন কোনো ফাঁকা জায়গা নেই যেখানে আমার ছবিটি ঘাপটি মেরে বসে নেই। ডাক্তার ইনিং এ কোনো আসবাবপত্র না থাকায় ছবিগুলো খুব সহজেই আমার চোখের সামনে ভাসছে। এইখানে সবচেয়ে বেশি অবাক করার বিষয়টি হচ্ছে যে এইখানে থাকা সকল ছবি এই আমার অজান্তে তোলা হয়ে। আমি এইবার ছবিগুলো কাছে গিয়ে ছবিগুলো ছুঁয়ে দেই। ছবিগুলো যে বেশ যত্ন করে লাগানো হয়েছে বোঝাই যাচ্ছে। ছবিগুলোর দিকে চোখ বুলাচ্ছি, ঠিক তখনই ছবির এক কিনারে থাকা কালো কালি দিয়ে লেখা তারিখটির উপর আমার নজর পড়ে। আমি তারিখটা দেখতেই শিউরে উঠি। তারিখটা হচ্ছে 20 ফেব্রুয়ারি 2016। আমি এইবার ভ্রু দুটো কুঁচকিয়ে সকল ছবিগুলোতে চোখ বুলাতে থাকি। সকল ছবির নিচে ডাক্তার নদিকে তারিখ লেখা আছে। আমি এইবার উপর থেকে তারিখগুলো দেখতে থাকি। 12ই অগাস্ট 2015 থেকে ছবির তারিখগুলো শুরু হয়েছে। এই দিন থেকে শুরু করে প্রত্যেক দিনেরই ছবি আছে আমার। আমি এইবার আস্তে আস্তে সামনে যেতে থাকি। 3টি দেয়ালে পড়ে ছবির ধারা শেষ হয় এবং শেষ তারিখটি হচ্ছে 9 মে 2017। আমি এইবার বিড়বিড় করে বলি, এইটা কিভাবে সম্ভব? রিয়ান আর আমার পরিচয়ই হয়েছে 4-5 মাস আগে। আর এইখানে আমার ছবি লাগানো আরও 3-4 বছর আগের। ছবিগুলো যে মিথ্যা তাও না। এইগুলা বেশ পুরানো ছবি। তার মানে কি রিয়ান আমাকে আরও 3-4 বছর আগে থেকেই চিনে? উফ, কিছু বুঝতে পারছি না। আমি এইবার কৌতূহলবশত অন্য সব রুম দেখতে যাই।
রুমের সামনে যেতেই অবাক হয়ে যাই, এক একটা রুমে 1, 2, 3 নাম্বার দেওয়া। আমি এইবার নাম্বার অনুযায়ী সব রুম দেখতে থাকি। সকল রুমেই আমার ছবি লাগানো। শেষের একটি ছবিতে 24 ফেব্রুয়ারি 2020 লিখা। এইটি সেই দিন যেই দিন রিয়ানের সাথে আমার প্রথম দেখা হয়েছিল। এর পরে আর ছবি নেই। আমি এইবার এর পরের রুমটিতে যাই। রুমের গায়ে 4 নাম্বার লিখা। আমি এইবার আস্তে দরজাটা খুলি। দরজা খুলতেই আবছা শুকনো ফুলের ঘ্রাণ নাকে আসে। আমি এইবার রুমের মধ্যে প্রবেশ করি। রুমটির দেয়ালের মধ্যে কস্টিপ দিয়ে অজস্র শুকনো ফুলের লাগানো, আর তার নিচেই একটা ছোট কাগজ লাগানো, আর তাতে কিছু একটা লিখা। আমি এইবার কাছে গিয়ে সেটি পড়তে শুরু করি, আর পড়তে গিয়ে চমকে উঠি। এইগুলো সেই ছন্দগুলো যেগুলো আমাকে সেই অচেনা ফুল প্রেরকটি পাঠাতো। আমি এইবার একে একে সকল ছন্দগুলো পর্যবেক্ষণ করতে থাকি। সকল ছন্দ একই। আমাকে যে ফুলের সাথে যে ছন্দটি দেওয়া হয়েছিল ঠিক সেই ফুলের একটু টুকরো দেয়ালের সাথে লাগানো, আর তার উপরে সেই ছন্দটি লাগানো। এই সব দেখে এইবার আমার ঠোঁটের কোণে মিষ্টি হাসি ফুটে ওঠে। রিয়ানি যে সেই ফুল প্রেরক ছিল তা বুঝতে আমার আর বেশি বেগ পেতে হয়নি। কিন্তু তাও আমার মনের মধ্যে চলছিল হাজারো প্রশ্ন। তার মধ্যে একটি প্রশ্ন এখন বারবার উকি দিচ্ছে, আর তা হল, রিয়ানি যদি সেই ফুল প্রেরক হয় তাহলে কেন আমাকে এই ব্যাপারে জানালো না? কেন আমাকে ভালোবাসার পরও ভালোবাসার দাবি নিয়ে সামনে আসেনি? কেন সে আমার হতে আড়াল ছিল? কিন্তু উত্তরে আমি কিছুই পাই না। তখনই আমার নজর যায় পাশে থাকা টেবিলের দিকে। সেখানে মোটা একটা ডাক্তার ইরি রাখার সাথে আরও কিছু ফাইলের মতো কাগজ। আমি সেইগুলা হাতে নিয়ে নেড়ে চেড়ে দেখতে থাকি। তখনই আরও একটি চিকন ডাক্তার ইরি চোখে পড়ে। এত কিছু একসাথে এখন দেখা সম্ভব নয় বলে আমি দুইটো ডাক্তার ইরি এই আমার ব্যাগে ঢুকিয়ে নেই, পরবর্তী সময়ে যাতে ধীরে সুস্থে পড়তে পারি তার জন্য। এইবার আমি একদম কিনারের রুমটিতে যাই। রুমটিতে 5 নাম্বার লিখা। আমি এইবার সেই রুমে প্রবেশ করি। সেই রুমটি ঘুটঘুটে অন্ধকার। কিছু দেখা যাচ্ছে না, তাই আমি হাতড়ে হাতড়ে লাইট সুইচটি খুঁজে বের করি। সুইচটি অন করতেই সামনের দেওয়ালে আমার অনেক বড় একটি হাস্যোজ্জ্বল ছবি আমার চোখের সামনে ভেসে ওঠে। আমি খিলখিলিয়ে হাসছি, আর বাতাসে আমার চুলগুলো এলোমেলো হয়ে ছুটে চলেছে। ছবিটি আরও 3 বছর আগের। সেই দিন আমার জন্মদিন ছিল। সেই দিন আরিশা আর রিঙ্কি মিলে আমায় ওদের বাসার ছাদে সারপ্রাইজ দিয়েছিল। সেখানেই ওদের সাথে খুনসুটি করার সময় আমি এইভাবে খিলখিল করে হাসছিল। ঠিক তখনই এই ছবিটি তোলা হয়েছে। বেশ সম্ভ্রময়ী লাগছে এই ছবিটিতে। আমি কিছুক্ষণ স্থির দৃষ্টিতে ছবিটির দিকে তাকিয়ে থাকি। আমি এইবার সেখান থেকে চোখ সরিয়ে চারদিকে চোখ বুলাতে থাকি। রুমের একপাশে একটা টেবিল রাখা, তার উপরে একটি বোর্ডাক্তার, আর তার মধ্যে কত কিছু পয়েন্ট করে রাখা। তারই অন্য পাশে একটি টিভি। আমি এইবার ধীর পায়ে আমার ছবিটির দিকে তাকিয়ে রুমে প্রবেশ করি। হাঁটতে গিয়ে পায়ের মধ্যে কিছু বাজে। নিজে তাকাতেই দেখি রক্ত মাখা এক ছুরি। সাথে সাথে আমি ভয়ে চোখ বন্ধ করে চিৎকার দিয়ে উঠি। একটু পর কিছুটা শান্ত হয়ে চোখ খুলি আর নিচে তাকাই। তাকাতেই আমি শিউরে উঠি। ছোপা ছোপা রক্তের ছাপ। তা দেখে আমি কয়েক কদম পিছে চলে যাই। পিছে যেতেই আমি পাশে রাখা টেবিলের সাথে বাড়ি খাই। তাল সামলানোর জন্য আমি টেবিলে হাত রেখে ভর দেই। তখনই হাতের নিচে একটি রিমোট এসে পড়ে।
আমি এইবার পাশে তাকিয়ে রিমোটটা হাতে নেই। হাতে নিয়ে উল্টিয়ে পাল্টিয়ে দেখতে থাকি। হঠাৎ অন করা বাটনে আমি চাপ দিয়ে বসি। আর সাথে সাথে টিভি অন হয়ে যায়। আর টিভিতে ভেসে উঠে আমার বাসার কোণার কোণার চিত্র। আমি সেই দিকে অবাক হয়ে তাকিয়ে থাকি। আমার বুঝতে আর বেগ পেতে হলো না যে আমার বাসায় সিসিটিভি লাগানো। আমার ডাক্তার ইনিং থেকে শুরু করে সকল জায়গায় সিসিটিভি লাগানো, ওয়াশরুম বাদে। আমার মেজাজ খারাপ হয়ে যায়। মনের মধ্যে ক্ষোভ সৃষ্টি হতে থাকে। বারবার মাথায় শুধু এই প্রশ্নটা ঘুরঘুর করতে থাকে যে রিয়ান এইটা কিভাবে পারল? কিভাবে? আমি এইবার রাগে ক্ষোভে পিছে ঘুরে দাঁড়াতেই চমকে উঠি। একটা বোর্ডাক্তার রকি, আবির, আরিয়ানের ছবি লাগানো। তার সাথেই আছে আরও অসংখ্য জনের ছবি, যাদের মুখ মন্ডাক্তার কিছুটা হলেও আমার চেনা। এরা একসময় আমাকে ডাক্তার স্টার্ভ করেছিল এবং আমার দিকে বাজে দৃষ্টিতে তাকিয়েছিল। সকলের ছবিতেই লাল কালি দিয়ে আড়াআড়িভাবে দাগ কেটে রাখা হয়েছে। এই ছবিগুলোর পাশেই তাদের লাশের ছবি দেওয়া, আর তাতে সেই একই লাল কালি দিয়ে টিক চিহ্ন দেওয়া। এইসবের কিছুই আমার মাথায় ঢুকছিল না। এইসবের মানে কি তা যে আমার অজানা। আর এই অজানাকে জানার আগ্রহ আমার বেড়েই চলেছে। তাই আমি একটু খোঁজাখুঁজি শুরু করি। তখন হাতের ধাক্কার ফলে রিমোটটা পড়ে যায়। আর সাথে সাথে টিভিতে একটা ভিডাক্তারও শুরু হয়ে যায়। ভিডাক্তার ওতে কেউ গলা ফাটিয়ে চিৎকার করেই চলে। আমি এইবার পিছে তাকিয়ে চমকে যাই। কেন না টিভির স্ক্রিনে ফুটে উঠেছে রকির চেহারাটি। আর তার সামনেই আছে রিয়ান। রিয়ান চিল্লিয়ে চিল্লিয়ে বলছে, হাউ ডাক্তার আর ইউ? আমার জান, আমার রিউপাখি রদিকে নজর দেওয়ার সাহস পায় কিভাবে হয় তোর? বডাক্তার ডাক্তার, ভুল করেছিস আমার জানের দিকে কুনজর দিয়ে। তার দিকে হাত বাড়ানোর সাহস কিভাবে হয় তোর? তাকে কাঁদিয়ে ঠিক করিসনি তুই। এর শাস্তি তোকে পেতেই হবে, তাও খুব ভয়ঙ্কর শাস্তি। এই বলে রিয়ান রকির এক হাত কেটে দেয়। আর রকি চিল্লিয়ে ওঠে। রিয়ান এইবার ওর জিহ্বা কেটে দেয়। এইসব দেখে আমি ভয়ে চোখ বন্ধ করে চেঁচাতে থাকি। এইসব যে আমার সহ্য হচ্ছে না। ভয় যেন এইবার আমায় ঘিরে ধরে ফেলে। মাথা একদম ফাঁকা হতে শুরু করে। বারবার চোখের সামনেই সেই ভয়াবহ দৃশ্য ভেসে আসতে থাকে। আমি এইবার ভয়ে কাঁপতে থাকি। সেখানে দাঁড়িয়ে থাকাটাও আমার জন্য দায়ভার হয়ে উঠছিল। এরই মধ্যে মস্তিষ্ক বারবার একটা সতর্কবার্তা দিতে শুরু করে দেয় যে রিয়ান খুনি। সে একজন খুনি। সে সবাইকে খুন করেছে। সে একজন নরপশু। আমি এইবার ফ্লোরে বসে পড়ি। ভয়ে চিৎকার করে কান্না করতে থাকি। রিয়ানের প্রতি ঘৃণা হচ্ছে খুব। কানে এখনো ভিডাক্তার ওতে চলা রকির আর্তনাদের ধ্বনিগুলো এসে বাড়ি খাচ্ছে। সহ্য হচ্ছে না আমার এইসব কিছু। আমি এইবার সহ্য করতে না পেরে রিমোটটা টিভি মধ্যে ছুঁড়ে মারি। টিভিতে আঘাত লাগতেই সেটি বন্ধ হয়ে যায়। কিন্তু তাও বারবার সেই আর্তনাদটি আমার কানে ভাসছে এবং সেই দৃশ্যটি চোখে। আমি কোনো কিছুতেই নিজেকে সংযত রাখতে পারছি না। আমি আমার কান দুটো চেপে ধরে কান্না করতে থাকি। তখনই কেউ আতঙ্ক মাখা কণ্ঠে আমার নাম ধরে ডাক্তারকে উঠে। রিউপাখি। বারবার সেই আর্তনাদটি আমার কানে ভাসছে এবং সেই দৃশ্যটি চোখে। আমি কোনো কিছুতেই নিজেকে সংযত রাখতে পারছি না। আমি আমার কান দুটো চেপে ধরে কান্না করতে থাকি। তখনই কেউ আতঙ্ক মাখা কণ্ঠে আমার নাম ধরে ডাক্তারকে উঠে। রিউপাখি।
কিন্তু সেই ডাক্তার কটি আমার কান পর্যন্ত আর পৌঁছালো না। কেননা আমি আমার কান দুটো চেপে ধরে বসেছিলাম, সাথেই ভয় একদম কুঁকড়ে ছিলাম, যার জন্য আমার আশেপাশেরই ঠিক কি হচ্ছে তার কোনো জ্ঞানই আমার ছিল না। রিয়ান এইবার কিছুটা সাহস জুগিয়ে আবার আমায় ডাক্তার ক দেয়। এইবার একটু জোরেই ডাক্তার ক দেয়। রিউ পাখি। এইবার তার ডাক্তার কটি আমার কান পর্যন্ত পৌঁছায়। আমি এইবার চোখ তুলে দরজার দিকে তাকাই। এইবার আমি তাকে দেখে ভয়ে জমে যাই। কথা যেন মুখ দিয়ে বেরুচ্ছেই না। আমি ভয়ে একটু পিছে চেপে বসি। রিয়ান এইবার আমার দিকে এগিয়ে আসতে নিলে আমি চেঁচিয়ে উঠি, আমার কাছে আসবেন না, একদম আমার কাছে আসবেন না, আপনি একজন খুনি, আপনি আমাকেও খুন করে দিবেন। এই শোনার সাথে সাথে রিয়ান থমকে দাঁড়ায় আর করুণ চোখে আমার দিকে তাকায়। রিয়ান বলতে থাকি, রিউ পাখি আমার কথাই বলে এক কদম এগুতে নিলেই আমি আবার চেঁচিয়ে পিছে চলে যাই। বলছি না আপনি আমার কাছে আসবেন না, আপনি রকিকে খুন করেছেন, খুনি আপনি। এই বলে আরও পিছিয়ে যাই। তখনই হাতের সামনে সেই ধারালো ছুরিটি পড়ে। আমি এক নজর সেই দিকে তাকিয়ে রিয়ানের দিকে তাকাই। রিয়ান আমার দিকে তাকিয়ে বলছে, রিউ পাখি আমার কথাটা তো শুন। বলেই এক কদম এগিয়ে আসে। তা দেখে আমি সাথে সাথে সেই ছুরিটি হাতে নিয়ে নেই আর দাঁড়িয়ে পড়ি। আমি এইবার কাঁপা কাঁপা হাতে ছুরিটি নিজের বা হাতের কবজিতে ধরে অস্পষ্ট সুরে বলি, আপনি যদি আর এক কদমও সামনে আসেন তাহলে আমি আমার জজান দিয়ে দিব। একদম ককাছে আসবেন না আমার। এই শুনেই রিয়ান থমকে দাঁড়ায় আর অবাক চেয়ে আমার দিকে তাকিয়ে থাকে। রিয়ান এইবার করুণ কণ্ঠে বলে, তুমি আমায় ভুল বুঝোচ্ছ। আমি যা করে রিয়ানকে আর বলতে না দিয়ে আমি চেঁচিয়ে উঠি, আপনাকে আমি কখনো ভুল ববুঝছি না, বরং এত দুদিন ববুঝেছি। আপনি একজন ননরপশু, খখুনি আপনি। আমি আপনাকে ঘঘরিনা ককরি ররিয়ান, ঘঘরিনা কক। আর বলতে পারলাম না, আমার মাথা ঘুরে গেল, চোখের সামনে সব অন্ধকার হয়ে আসে। আমি ঢলে পড়লাম মেঝেতে। হাতে ছুরিটি ধরে রাখার কারণে হাতের সাইডাক্তার হালকা লেগে যায়, যার ফলে এক ফিনিক রক্ত ছিটকে পড়ে মেঝেতে। রিয়ান তা দেখে আমার কাছে দৌড়ে আসে। তারপর আমার মাথা তার কোলে দিয়ে গালে চাপড় মেরে ডাক্তার কতে থাকে। কিন্তু আমি তখন জ্ঞানহীনভাবেই পড়ে থাকি। এত বড় শোকডাক্তার আমি নিতে পারিনি বিধায় এমনটা হয়েছে। পশ্চিম আকাশে সূর্যটি প্রায় ডাক্তার বু অবস্থা। দেখতেই দেখতে সূর্যটি অদৃশ্য হয়ে গেল সকলের চোখের ধুলো দিয়ে। পাখিরা হন্তদন্ত হয়ে ছুটে চলেছে তাদের নীড়ের দিকে। আধার ঘনিয়ে আসছে, সাথেই যেন কোলাহল দ্বিগুণ বেড়ে উঠেছে। ঘরে ঘরে জ্বলে উঠেছে কৃত্রিম আলোগুলো। বিছানায় অচেতন অবস্থায় শুয়ে আছি আমি। রুমটা হিম শীতল হয়ে আছে। মাঝে মধ্যেই বয়ে চলেছে দমকা হাওয়া। বেশ কিছুক্ষণের মাঝেই আমার জ্ঞান ফিরে আসতে শুরু করে। আমি এইবার ধীরে ধীরে চোখ খুলতে শুরু করি। ঝাপসা ঝাপসা চোখে চারদিকে তাকাই। অতঃপর ধীরে ধীরে উঠে বসার চেষ্টা করি। মাথাটা বেশ ভারী হয়ে আছে। আমি এইবার ভালোমতো তাকানোর চেষ্টা করি। হাত নাড়াতেই ব্যথা অনুভব করি। হাতের দিকে তাকিয়ে দেখি হাতে বেনডাক্তার জ করা। এইটি দেখে সাথে সাথে আমার ভ্রু কুঁচকিয়ে আসে। আমি এইবার চারদিকে চোখ বুলিয়ে দেখতে শুরু করি আমি কোথায় আর এইখানে কিভাবে আসলাম। তখনই সামনে তাকাতেই আমি চমকে উঠি।
রিয়ান পায়ের উপর পা তুলে সোফায় বসে আছে। চোখ তার রক্তিম লাল হয়ে আছে, চুলগুলো উস্খুস্কো, মুখটা একদম মলিন হয়ে আছে। আমি তাকে কিছু জিজ্ঞেস করতে যাব তখনই আমার সকালের কথাগুলো মনে পড়ে যায়। সাথে সাথে আমি ভয় কুক ডাক্তার যায়। বিছানা চেপে বসে পড়ি, চোখে মুখে ফুটে উঠে একরাশ আতঙ্ক। রিয়ান তা দেখে স্মিত হেসে বলে, খুব বেশি কি ভয় পাচ্ছ আমায় দেখে? তার প্রশ্নের উত্তর না দিয়ে আমি পাল্টা প্রশ্ন করি, আমি এখানে কিভাবে? কাপা কাপা গলায়, আমি এনেছি তোমায়। এই বকে রিয়ান দাঁড়িয়ে যায় আর ধীর পায়ে আমার কাছে আসতে থাকে। তাকে আসতে দেখে আমি চেঁচিয়ে উঠি, একদম কাছে আসবেন না আমার। আপনাকে আমার সহ্য হয় না, দূরে যান আপনি, খুনি আপনি। রিয়ান এইবার আমার সামনে এসে আমার পাশে বসে আমার হাত তার হাতের ভাঁজে নিয়ে বলে, হ্যাঁ আমি খুনি। তোমার ভালোবাসায় আমি খুনি হয়েছি। তোমাতে আসক্ত হয়ে আসক্তির সকল সীমা পেরিয়ে গিয়েছি। আর তাতে আমার আফসোস নেই। কেন না, এইটাই আমার আসক্তিময় ভালোবাসা। শান্ত গলায় আমি এইবার এক ঝাটকায় নিজের হাত সরিয়ে ফেলি আর দূরে সরে এসে বসি। তারপর চেঁচিয়ে বলি, এইটা ভালোবাসা না পাগলামি। চাই না আমি এমন ভালোবাসা। চাই না কোনো খুনিকে ভালোবাসতে। আপনি একজন মিথ্যাবাদী। আপনি আমায় পদে পদে শুধু মিথ্যাই বলে গিয়েছেন। ধোঁয়াশায় রেখেছেন আমায়। প্রতারক আপনি। তার চেয়েও বড় কথা, আপনি খুনি। আপনার হাত রক্তে রঞ্জিত। আর যত যাই হোক, আমি একজন খুনিকে ভালোবাসি না রিয়ান। ভালোবাসি না আমি, শুধু ঘৃণা করি। আই জাস্ট হেট ইউ রিয়ান। আই জাস্ট হেট ইউ। রিয়ান তখন আমার চুলের মুঠি ধরে ধরে আমাকে একদম তার কাছে নিয়ে আসে। তারপর গর্জন করে বলে, তুই আমাকে ভালোবাসো আর নাই বাস, তাতে আমার কিছু যায় আসে না। কেন না, আমার একার ভালোবাসাই যথেষ্ট দুইজনের জন্য। আগেও বলেছিলাম আমার ভালোবাসা সাধারণ নয়, সকল হতে ভিন্ন, আলাদা। আমি যেমন ভালোবাসার জন্য মরতেও পারি, তেমনই অন্যকেও মারতে পারি। নিজের ভালোবাসার জন্য সকল ত্রিসীমানাও পার দিতে পারি। আমার ভালোবাসা যেমন অমৃত, ঠিক তেমনই বিষাক্ত। এইটাই হচ্ছে রিয়ানের আসক্তিময় ভালোবাসা। আমি এইবার রিয়ানকে ধাক্কা মেরে সরিয়ে দিয়ে বলি, আপনি একটা নরপশু, অমানুষ। আপনার মতো মানুষ কখনোই ভালোবাসার মানে বুঝতে পারে না। কেন না, আপনার মধ্যে না আছে মানুষত্ব, না আছে দয়া। কিভাবে পারলেন এত নিষ্ঠুরভাবে সকলকে মারতে? কি দোষ ছিল ওদের? হ্যাঁ, কি দোষ ছিল? কেন মারলেন সেই নিষ্পাপ মানুষদের? ওরা নিষ্পাপ নয়, ওরা পাপী। তোমাদের দিকে তাকানোর ও হাত বাড়ানোর দুঃসাহস করেছে ওরা। এর শাস্তি তো ওদেরকে পেতেই হতো। ওরা ওর প্রাপ্য শাস্তিই পেয়েছে, শান্তভাবে। তাই বলে তাদের খুন করার অধিকার আপনার নেই। আপনি হয়তো ভুলে যাচ্ছেন আপনি একজন ডাক্তার, তার। আর ডাক্তার তারের ধর্ম জীবন রক্ষা করা, জীবন নেওয়া নয়। আপনি কিভাবে পারলেন এত নিষ্ঠুরভাবে তাদের খুন করতে? বাকিদের কথা না হয় বাদেই দিল ম, তারা হয়তো বা দোষী, কিন্তু আবিরের কি দোষ ছিল? ওর বর্তমান অবস্থার পিছনে যে আপনি দায়ী তা আমি বেশ বুঝতে পারছি। ওকে কোনো দোষের শাস্তি দিয়েছেন আপনি? আমার কাছে এসেছে বলে? আমার সাথে বন্ধুত্ব করেছিল বলে? নিজের ভাইয়ের এমন অবস্থা কিভাবে করতে পারলেন আপনি? কেন দিয়েছেন শাস্তি?
রিয়ান কিছুক্ষণ স্থির দৃষ্টিতে রিয়ানার দিকে তাকিয়ে থাকে। তারপর মুখ ঘুরিয়ে বলে, ও ওর কর্মের ফলই পেয়েছে, তা নিয়ে তোমায় ভাবতে হবে না। বাহ রিয়ান বাহ, এতটা পাষাণ আমি জানতাম না। নিজেকে এখন ধিক্কার দিতে ইচ্ছে করছে যে আপনার মতো এক অমানুষকে আমি ভালোবেসেছিলাম। নিজের প্রতি এখন ঘৃণা হচ্ছে। আপনার মতো অমানুষের সাথে থাকা আমার পক্ষে সম্ভব না, কোনোভাবেই না। এই বলে আমি উঠে দরজার দিকে পা বাড়াতেই রিয়ান হুঙ্কার দিয়ে ওঠে। এতক্ষণ খুব কষ্টে নিজের রাগ সংযত করে রেখেছিল, কিন্তু রিয়ানার কথাগুলো রিয়ানের ধৈর্যের সকল বাঁধ ভেঙে দেয়। রিয়ান আমার সামনে এসে আমার বাহু দুটো চেপে ধরে বলে, আমি অমানুষ হই আর যাই হয় তোকে এই অমানুষের সাথেই থাকতে হবে। তোকে ভালোবেসেছি তোর থেকে দূরে যাওয়ার জন্য নয়। ভালোবাসাকে ছাড়া যায় কিন্তু আসক্তিকে না। মনে রাখবি আমার আসক্তি যে তুই, আর আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত তোকে শুধু আমার আসক্তি হয়েই সাথে থাকতে হবে। আর সেটা তোর স্বেচ্ছায় হোক অথবা অনিচ্ছায়, থাকতে তোকে আমার সাথেই হবে। তুই আমাকে ভালোবাসো বা ঘৃণা যাই করস না কেন, তোর সবকিছুতেই শুধু আমার অধিকার। বুঝেছিস? আমি এইবার মোচড়ামুচড়ি করতে শুরু করি আর চেঁচাতে থাকি, আমি থাকব না আপনার সাথে। ছাড়েন আমাকে, ছাড়েন, আমি চলে যাব, থাকব না আপনার সাথে। এইবার রিয়ান আরো রেগে ওঠে। রিয়ান এইবার আমাকে একদম কাছে টেনে নিয়ে এসে ওর ঠোঁট দুটো চেপে ধরে। সাথে সাথে আমি স্থির হয়ে যাই, নড়ার শক্তিটুকুও পাই না। বেশ কিছুক্ষণ পর রিয়ান আমায় ছেড়ে দিয়ে ওর কপালের সাথে জোর করে আমার কপাল ঠেকিয়ে চোখ বন্ধ করে দাঁতে দাঁত চেপে বলে, আমার হিংস্রতা দেখতে এসো না, জলে পুড়ে ছারখার হয়ে যাবে। আমার হিংস্রতা যে ঠিক কোনো পর্যন্ত যেতে পারে তা তোমার ধারণার বাইরে। আমি যা হতে দিতে চাই না তা হতে দিও না। আমার ভালোবাসার রূপ থেকে পরিচিত হলেও আমার হিংস্রতা থেকে সম্পূর্ণ অপরিচিত। তাই বলছি এত জেদ করো না। ভালোবাসি তোমায়, আমাকে ভুল বুঝো আর যাই করো দূরে তুমি যেতে পারবে না। তাই নিজের জিদ ছেড়ে দাও রিউ পাখি। রিয়ানের কথায় আমার হোশ এবং আমি এইবার রেগে যাই। তারপর চেঁচিয়ে বলতে থাকি, কি করবেন আপনি? হ্যাঁ, কি করবেন? মেরে ফেল। আর বলতে পারলাম না। রিয়ান আমার ঠোঁটে তার আঙ্গুল চেপে ধরে বলে, হুশস, যা প্রকাশ্যে আনতে চাচ্ছি না তা আনতে বাধ্য করো না, তা না হলে তোমারই ক্ষতি হবে। যা বলছি তা শুনো, তা না হলে আমি নিজেও জানি না আমি কি করব। শান্তভাবে বললেও এতে ছিল এক ভয়ঙ্কর হিংস্রতা। রিয়ান এইবার আমাকে বলতে না দিয়ে গটগট করে রুম থেকে চলে যায় আর বাইরে দরজা লাগিয়ে দিয়ে যায়। আমি দ্রুত দরজার সামনে গিয়ে ধাক্কাতে থাকি আর চেঁচাতে থাকি, কিন্তু এতে কোনো প্রতিক্রিয়া হলো না। অবশেষে ক্লান্ত হয়ে নিচে বসে পড়ি। চোখ বেয়ে অজস্র অশ্রু গড়িয়ে পড়তে থাকে। মেঝেতে বসে আছে রিয়ান, চোখ দুটো একদম রক্তিম বর্ণ ধারণ করে আছে। চোখের নিচটা একটু ফোলা। পাশেই তার পড়ে আছে একটি ঔষধের কোটা, তার আশেপাশে ছিটিয়ে ঔষধগুলো। বাঁ হাত দিয়ে টুপ টুপ করে রক্ত পড়ে চলেছে মেঝেতে। ফলস্বরূপ মেঝেতে সৃষ্টি হয়েছে রক্তের সরু রেখা, যা একটু একটু করে প্রসারিত হয়েই চলেছে। কিন্তু রিয়ানের সেই দিকে কোনো ভ্রুক্ষেপ নেই। রিয়ান এইবার বলতে শুরু করে, আমি তোকে ভালোবাসি না এই কথা কি তোর মাথায় ঢুকে না? আগেও বলেছি, এখন আবারও শেষবারের মতো বলছি, আমি যা করেছি শুধুমাত্র প্রতিশোধ নিতে।
তোর জন্য আমার মনে বিন্দু মাত্র জায়গা নেই বুঝলি। তুই যাই করো না কেন কোনোদিন আমার মনে জায়গা করতে পারবি না। বিকজ আই জাস্ট হেট ইউ। কথাটি বলেই ইহান রুম থেকে চলে যায়। আরিহা ইহানের যাওয়ার দিকে তাকিয়ে এক রহস্যময় হাসি দেয়। সেই রহস্যময় হাসি মুখের মধ্যে বিরাজমান রেখেই বলে, কথায় আছে ভালোবাসা দিয়ে ভালোবাসতে শিখাতে হয়। কিন্তু আমি ঘৃণা দিয়ে ভালোবাসার সেই বিষাক্ত বীজটি বুনব। মুচকি হেসে আরিহা এইবার রকিং চেয়ারে বসে হেলান দিয়ে শুয়ে পড়ে। চোখে তার এক অন্যরকম চাহনি। সেই চাহনিটি বুঝা বড় দায়। ঠোঁটে এক রহস্যময়ী হাসি। আরিহা সেই হাসি ঠোঁটে বিরাজ রেখে বলতে থাকে, আমি তোমাকে আমার জীবনের সাথে জড়াইনি বরং তুমি স্বেচ্ছায় এসে আমার জীবনের সাথে নিজেকে জড়িয়েছ। আমার মনে ভালোবাসা নামক বিষাক্ত বীজটি বপন করেছ। আমার অন্তরালে তুমি নামক বস্তুটিকে বসিয়েছ। যেই তুমি এত কিছু করেছ এখন সেই তুমি আমার থেকে দূরে যেতে চাচ্ছ? না, এইটা তো আমি হতে দিতে পারি না। কেন না যে তোমার সাথে যে আমার আরও অনেক হিসাব বাকি আছে। তুমি যা করেছ তার শাস্তি তো তোমায় পেতেই হবে ইহান। তাও আবার আমার স্টাইলে। সেই শাস্তিতে না পাবে তুমি আমার ক্ষমা, না পাবে আমার ভালোবাসা, না পাবে আমার ঘৃণা। শূন্যহীন অনুভূতি নিয়ে বাঁচবে তুমি। তখন তোমার অন্তরালে ঠিকই আমি রয়ে যাব। কিন্তু আমার অন্তরালে তুমি আর থাকবে না। গেট বি রেডাক্তার মি ইহান মাহমুদ এক ঘৃণাময় বিষাক্ত ভালোবাসার জন্য। এই বলে আরিহা অট্টহাসিতে মেতে ওঠে। আরিহা হাসতে থাকলেও এই হাসির পিছে লুকিয়ে আছে না বলা শত শত কষ্ট। যেই কষ্টের কোনো তিরসীমানা নেই। মেঝেতে বসে আছে রিয়ান। চোখ দুটো একদম রক্তিম বর্ণ ধারণ করে আছে। চোখের নিচটা একটু ফোলা। পাশেই তার পড়ে আছে একটি ঔষধের কোটা। তার আশেপাশে ছিটিয়ে ঔষধগুলো। বা হাত দিয়ে টুপ টুপ করে রক্ত পড়ে চলেছে মেঝেতে। ফলস্বরূপ মেঝেতে সৃষ্টি হয়েছে রক্তের শুরু রেখা, যা একটু একটু করে প্রসারিত হয়েই চলেছে। কিন্তু রিয়ানের সেই দিকে কোনো ভ্রুক্ষেপ নেই। রিয়ান এইবার বলতে শুরু করে, তোমাকে পাওয়ার জন্য 5 বছর অপেক্ষা করেছি। তোমাকে আপন করতে নিজের পাগলামোগুলো গোপন ঠিক করেছি কিন্তু ভালোবাসা নিয়ে কোনো ছলনা করেনি। সবসময় নিঃস্বার্থভাবে ভালোবেসেই গিয়েছি। ভাবিনি কখনো আমার মতো কেউ কাউকে এতটা ভালোবাসবে। ঠিকই বলেছ তুমি রিউপাখি, আমি মানুষ না অমানুষ, নরপশু। তাই তো তোমার দিকে বাড়ানো হাতগুলো আমি দ্বিধা ছাড়াই মেরে ফেলতে পারি। আর এতে আমার আফসোসও নেই। রিয়ান এইবার পাশে পড়ে থাকা ঔষধগুলোর দিকে তাকিয়ে তাচ্ছিল্যর হাসি হেসে বলে, তুমি ঠিক জানো না আমার মধ্যে ঠিক কতটা হিংস্রতা আছে। হিংস্রতায় পরিপূর্ণ আমি। কিন্তু এই নিরর্থক ঔষধগুলো সেই হিংস্রতা যে বের হতে দেয় না। খানিকটা দমিয়ে দিয়েছে এইটা আমার হিংস্রতাকে। কিন্তু তাও মাঝে মধ্যে যে আমি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি। আমাকে শান্ত রাখার কাজে যে এদের খুব করে চাই তোমাকে। ঠিক এমন করে যে কোনোদিনও কখনো কাউকে চাইনি। কেন বুঝো না তুমি আমার ভালোবাসা সাধারণ নয়। এইটা যে সকল ভালোবাসা হতে ভিন্ন। এইটা যে রিয়ানের আসক্তিময় ভালোবাসা। রাত বেশ ঘনিয়ে এসেছে। বাইরের বয়ে চলেছে হিম শীতল বাতাস। আকাশটা আজ মেঘলা। ব্যস্ত শহরটি এখন একদম নীরব হয়ে পড়েছে। মাঝে মধ্যে দুই একটি গাড়ি শা শা শব্দ এগিয়ে চলেছে। আমি মেঝেতেই গুটিসুটি হয়ে শুয়ে আছি। তখন কান্না করতে করতেই ঘুমিয়ে পড়ি। তখন দরজা খুলতে গিয়ে আমার জন্য দরজা আটকে যায়।
যেহেতু আমি দরজার পাশেই শুয়েছিলাম সেহেতু দরজাটি খুলতে গিয়ে রিয়ান বাধাপ্রাপ্ত হয়। রিয়ান এইবার নিচে তাকিয়ে দেখে আমি গুটিসুটি হয়ে মেঝেতে শুয়ে আছি। রিয়ান আস্তে করে দরজা ফাঁক দিয়ে রুমে ঢুকে এবং নিজের হাতে থাকা খাবারের প্লেটটা পাশের টেবিলে রাখে। তারপর আমার কাছে এসে হাঁটু ভাঁজ করে বসে আর অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে। চোখের নিচটা ফোলা, চোখের কোণে পানি শুকিয়ে আছে, মুখটা একদম মলিন হয়ে আছে। রিয়ান বেশ কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থেকে এক দীর্ঘ শ্বাস নেয়। তারপর আমায় কোলে করে নিয়ে গিয়ে বিছানায় শুয়ে দেয়। ধীর কণ্ঠে আমায় ডাক্তার কতে থাকে, রিউ পাখি, রিউ পাখি। আমি এইবার কিছুটা নড়েচড়ে উঠি, কিন্তু ঘুমের রেশ না কাটায় আবার ঘুমিয়ে পড়ি। ঘুমের মধ্যেই রিয়ানের হাত জড়িয়ে ধরি। রিয়ান এইবার মুচকি হেসে আবার আমায় ডাক্তার কতে শুরু করে, রিউ পাখি উঠো, খেতে হবে তো, দুপুর থেকে কিছু খাওনি তুমি, রিউ পাখি। একটু উঁচু স্বরে। এইবার আমি পিটি পিটি করে চোখ খুলি। তাকিয়ে দেখি রিয়ান আমায় ডাক্তার কছে। আমি এইবার ভালোমত চোখ খুলি, তারপর রিয়ানের মুখের পানে কতক্ষণ তাকিয়ে থাকি। হুট করেই পুরানো ঘটনাগুলো মাথায় খেলে ওঠে। সাথে সাথে আমি লাফ দিয়ে উঠি আর ভয়ে দূরে ছিটকে সরে যাই। রিয়ানকে দেখে কেন যেন আমার খুব ভয় করছে, খুব। বারবার চোখের সামনে সেই ভয়ানক দৃশ্য ফুটে উঠছে। আমি কাঁপা কাঁপা গলায় বলি, ককাছে আসবেন নোনা আমার, দোদুরে যোজান। আমি থথাকব নোনা এইখানে, চোচলে যোজাব, আমায় জজেতে দোদিন। আমার মুখ থেকে এমন কথা শুনে রিয়ান রেগে যায়, কিন্তু তাও নিজেকে সংযত রেখে গম্ভীর কণ্ঠে বলে, এইসব কথা পরে হবে, আগে খেয়ে নাও, আমি খাইয়ে দিচ্ছি আসো। আমি খাবো না, আমি চলে যাব, আপনার সাথে আমি থাকতে চাই না, ঘৃণা করি আপনাকে, আমি ঘৃণা করি। চেঁচিয়ে, রাগ উঠিও না বলছি, তা না হলে খুব খারাপ হবে বলে দিচ্ছি। দাঁতে দাঁত চেপে, কি আমাকেও মেরে ফেলবেন? তো মেরে ফেলুন না, এমন অমানুষের সাথে থাকার চেয়ে মরে যাওয়া ভালো। রিউ পাখি, তুমি কিন্তু এখন অতিরিক্ত করছো, আমার সহ্যের সকল সীমা পেরিয়ে যাচ্ছে। চুপচাপ বলছি খেয়ে নাও, তা না হলে ভালো হবে না বলে দিচ্ছি। নিজের রাগ কোনো মতে দমন করার চেষ্টা করে। আপনার হাতে আমি বিষ খেতে রাজি না, শুনেছেন? আমি না খেয়ে মরে যাব, তাও আপনার হাতে খাব না। আমার মুখে এতবার মরার কথা শুনে রিয়ান নিজেকে আর সংযত রাখতে পারল। তার সকল ধৈর্যের বাঁধ ভেঙে যায়। সে আমার চুলের মুঠি ধরে আমাকে তার মুখের সামনে এনে ধরে বলে, আর একবার যদি মরার কথা বলেছিস না, তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। আমার হিংস্রতাকে জাগিয়েও না। তারপর নিজেকে কিছুটা সামলিয়ে জোর করে আমার কপালের সাথে কপাল লাগিয়ে সে বলে, তোমাকে কতটা ভালোবাসি তা তুমি কেন বুঝো না? তোমাকে ছাড়া যে আমি নিঃসন, তুমি না থাকলে মরে যাব আমি। তুমি জানো তুমি আমার দুর্বলতা, আমার বেঁচে থাকার উৎস তুমি। তাহলে তুমি কেন বারবার সেই ফুটবল জায়গাতেই আঘাত করো? কেন? একটা কথা কান খুলে শুনে রাখো, তুমি আমায় ছেড়ে কোথাও যেতে পারবে না। আমার মৃত্যু ব্যতীত কেউ আমাদের আলাদা করতে পারবে না, বুঝলে? তাই এমন বাচ্চামো ছেড়ে দাও, তা না হলে খুব খারাপ হবে। শান্ত চাহনিতে আমি শুধু নির্বাকের মতো রিয়ানের দিকে তাকিয়ে থাকি। রিয়ানের এই শান্ত চাহনিতে যে কতটা হিংস্রতা লুকিয়ে আছে তা আমার অজ্ঞাত নয়।
রিয়ান এইবার আমায় ছেড়ে দেয় আর সোজা হয়ে বসে। আমি এইবার কিছু বলতে যাব তার আগেই রিয়ান আমার ঠোঁটে আঙুল চেপে ধরে বলে, নো মোর ওয়ার ডাক্তার, এখন খাবে আসো। আমি আমার ঠোঁট থেকে আঙুলটা সরিয়ে দিয়ে বলি, আমি খাবো না বলেছি না। চেঁচিয়ে রিয়ান এইবার কিছু না বলে উঠে দাঁড়ায়, তারপর খাবারের প্লেটটা নিয়ে এসে আমার সামনে বসে। প্লেটটা সাইডাক্তার টেবিলে রেখে আমায় টেনে তার কোলে বসিয়ে দেয় এবং এক হাত দিয়ে শক্ত করে জড়িয়ে ধরে রাখে। এইবার আমি সাপের মতো ফোঁস ফোঁস করতে থাকি আর মোচড়াতে থাকি। তা দেখে রিয়ান খুব জোরে হুঙ্কার দিয়ে ওঠে। সাথে সাথে আমি ভয় কেঁপে উঠি আর একদম শান্ত হয়ে যাই। রিয়ান এইবার খাবারের প্লেটটা হাতে নিয়ে ভাতের মাখিয়ে আমার মুখের সামনে ধরে। কিন্তু আমিও নাছোড়বান্দা, খাবো না মানে খাবো না। রিয়ান এইবার প্লেট সাইডাক্তার রেখে আমার গাল চেপে ধরে আমার মুখে খাবার ভরে দেয় আর বলতে থাকে, যা হয়েছে আমার সাথে তাহলে খাবারের উপর নিজের রাগ কেন ঝাড়ছ? খাবারের সাথে তো আর কোনো শত্রুতা নেই, তো এখন ঠিক মতো খাও কেমন? খেয়ে আমার সাথে যুদ্ধ করো। আমি কিছু বললাম না, শুধু একটা ভেঙচি কাটলাম, কেন না রিয়ানের সাথে এখন পেরে ওঠা সম্ভব না তা আমি জানি। তাই চুপচাপ খেতে লাগলাম। আমি নিচের দিকে তাকিয়ে বসে থাকি। তখনই আমার নজর যায় রিয়ানের কাটা হাতটির দিকে। সাথে সাথে আমার বুকটা মোচড়াক্তার দিয়ে ওঠে। ক্ষতটা একদম সতেজ, রক্ত জমাট বেঁধে আছে। রিয়ান তাতে শুধু হ্যাক্সিসোল দিয়ে জায়গাটা পরিষ্কার করে নিয়েছে, এতে কোনো ক্রিম লাগাইনি, যার জন্য ক্ষতটা ফুটে উঠেছে। আমি এক ধ্যানে সেই দিকে তাকিয়ে থাকি। রিয়ান তা লক্ষ্য করে সেই দিকে তাকিয়ে বলে, যার ভালোবাসার মানুষটি ক্ষত পেয়ে বসে আছে সে কিভাবে নিজেকে ক্ষত না দিয়ে পারে? কষ্ট পেতে হলে আমি পাবো, তুমি না। যেহেতু আঘাতটা তুমি পেয়েছ তাই আঘাতটা আমাকেও পেতে হবে। কষ্টটা সমান না হলে বুঝব কিভাবে ভালোবাসার মানুষটির মর্ম। রিয়ানের কথায় আমি হতভম্ব হয়ে যাই। রিয়ানের ভালোবাসা যে একদম নিখুঁত, এতে যে কোনো খাত নেই। মন বারবার রিয়ানের ভালোবাসায় মশগুল হতে চাইলে মস্তিষ্ক আবার উল্টো পথে দৌড়ায়। সে বারবার রিয়ান যা করেছে তার দৃশ্য চোখের সামনে তুলে ধরতে থাকে। বারবার আমায় জানান দিয়ে দেয় যে রিয়ান একজন খুনি, প্রতারক। ওর থেকে দূরে চলে যাওয়াই উত্তম। আর এমন সময়ে যখন নিজেই একদম ভেঙে পড়ি তখন মন আর মস্তিষ্কের লড়াইয়ের মধ্যে মস্তিষ্কই বরাবর জিতে যায়। আর আজও তার ব্যতিক্রম হল না। খাওয়া শেষে রিয়ান আমার কাছে এসে আমাকে তার বুকে জড়িয়ে ধরে। আমি না আসতে চাইলে জোর করে নিয়ে আসে। আমি এইবার সাপের মতো ফোঁসফাস করতে করতে বলি, ছাড়েন আমায় বলছি, আপনার ছোঁয়া আমার সহ্য হয় না, একদম না। একজন খুনির স্পর্শ আমি চাই না, ছাড়েন আমায়। এই বলে আমি মোচড়ামুচড়ি করতে থাকলে রিয়ান বলে ওঠে, যার জায়গা যেখানে তাকে সেখানেই থাকতে হয়। আর তোমার জায়গায় আমার হৃদয়ে, তাই তোমায় এইখানেই রেখেছি। এখন সেটা দূষিত হোক আর পবিত্র হোক, তোমায় এইখানেই থাকতে হবে। এখন মোচড়ামুচড়ি বাদ দিয়ে চুপচাপ ঘুমাও। এই বলে রিয়ান আমায় আরো শক্ত করে আমায় জড়িয়ে ধরে শুয়ে থাকে। আমি বেশ কিছুক্ষণ মোচড়ামুচড়ি করে হাল ছেড়ে দেই আর ফুপিয়ে কেঁদে উঠি। যাকে সবসময় আমার আশেপাশে চেয়েছিলাম আজ তার থেকে দূরে যাওয়ার জন্যই এত প্রচেষ্টা। রিয়ানও বেশ সবকিছুই বুঝতে পারে কিন্তু কোনো প্রতিক্রিয়া দেখায় না। সে জানে এমনটা হওয়ার এই কথা, তাই রিয়ান চাওয়া সত্ত্বেও কিছু করতে পারল না। শুধু নীরবে দীর্ঘ শ্বাস নিল।
একসময় আমি কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ি আর রিয়ান তা দেখে আমার কপালে ভালোবাসার এক ছোঁয়া দিয়ে আমার মুখের পানে তাকিয়ে থাকে। তারপর আনমনে বলে, কাল রাতেও যেখানে সব ঠিক ছিল, তুমি স্বেচ্ছায় আমার বাহুদয় আবদ্ধ ছিলে, আজ সেই তুমি আমার বাহুদয় হতে দূরে যাওয়ার জন্য এত কারসাজি। এইটা হয়তো ভাগ্যের পরিহাস। সকালে রিয়ানের আগেই আমার ঘুম ভেঙে যায়। আমি উঠে দেখি রিয়ানের আমায় এখনো জড়িয়ে ধরে শুয়ে আছে, কিন্তু হাতের বাঁধনটা বেশ ঢিলে। হুট করেই মস্তিষ্ক নাড়া দিয়ে উঠে আর আমায় সতর্ক করে দিতে থাকে, রিয়ানা, এইটাই সুযোগ, পালিয়ে যা এইখান থেকে। চলে যা রিয়ানের কাছ থেকে, চলে যা। আমি এইবার আলতো করে রিয়ানের হাত সরিয়ে দিয়ে উঠে পড়ি। তারপর দ্রুত নিজের গায়ে ভালোমতো ওড়না জড়িয়ে নিয়ে বাহিরের দরজার দিকে অগ্রসর হই। মাথায় শুধু একটি কথাই ঘুরপাক খাচ্ছে যে আমাকে এইখান থেকে বেরোতেই হবে। আমি রিয়ানের সাথে থাকতে পারবো না, কিছুতেই না। আমি দরজার কাছে এসে দরজার লক খুলতেই যাব, তখনই কেউ এসে আমার হাত খপ করে ধরে ফেলে। আমি এইবার ভয়ে একদম জমে যাই। তাও কিছুটা সাহস জুগিয়ে আস্তে আস্তে পাশে তাকাই। আমি পাশে তাকাতেই কেউ সজোরে আমার গালে এক থাপ্পড় বসিয়ে দেয়। চলবে।